সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিক্ষোভ, সমাধানের আশ্বাস জনপ্রশাসন সচিবের। বিএনপি ভোটের কথা বললে অনেকে ভালোভাবে নেয় না, মন্তব্য মির্জা ফখরুলের। অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি। এবং যুক্তরাষ্ট্র লন্ডনে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। কোটা সংস্কার আন্দোলনের পরও জনপ্রশাসন ক্যাডারে পদোন্নতির ক্ষেত্রে কোটাকেই দেয়া হচ্ছে প্রাধান্য। এর প্রতিবাদে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কোটা বিরোধী প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। তাদের দাবি, মেধার ভিত্তিতে হবে পদোন্নতি। তবে দাবিগুলো সমাধানের চেষ্টার আশ্বাস দিয়েছে জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্টে। উপসচিব পদে পদোন্নতি প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। দুপুরে দল বেঁধে সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান নেন তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান বৈঠকে বসেন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে। বৈঠক শেষে তিনি বলেন, কিছু মৌলিক বিষয় নিয়ে তারা দাবি জানিয়েছেন, দূরত্ব কমিয়ে এনে সমাধানের দিকে যেতে হবে। আমরা যাতে সবাইকে মিলে সকলের পক্ষে সবাই যাতে বেনিফিটেড হয়, সবাইকে 100% করা যাবে না, কিন্তু দূরত্ব কমিয়ে এনে যেই কথাগুলো বলা হচ্ছে, অথবা এগুলো তো এখনো শেপই নেয় নাই, শেপ নেবে, সেই শেপ নেওয়ার আগে আমরা ওনাদের সাথে ক্লোজ ডোর বসে আমরা আলোচনা করব। জনপ্রশাসন সংস্কার একটি চলমান প্রক্রিয়া জানিয়ে তিনি বলেন, সরকারকে সবার সহযোগিতা করতে হবে। জনপ্রশাসন সংস্কার কমিশন একটা চলমান প্রক্রিয়া, ইট ইজ স্টিল অনগোয়িং। তো এটা যেহেতু একটা পর্যায়ে এসেছে, ড্রাফটিং স্টেজে এসেছে, এই পর্যায়ে অনেক ক্ষেত্র, অনেক আমাদের যারা স্টেক হোল্ডার তাদের মতামত আছে, তারা দিচ্ছেন, অনলাইনে দিচ্ছেন, লিখিত দিচ্ছেন। এছাড়া সংস্কারের বিষয়ে 31 ডিসেম্বর পর্যন্ত যে কেউ সুপারিশ করতে পারবে বলেও জানান মোখলেসুর রহমান। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশের মানুষের উপর নির্যাতন করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। তারা আজ পালিয়েছে, তবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের নতুন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে, কেউ যেন আমাদের মাথায় কাছাল ভাঙতে না পারে। রোববার পঞ্চগড়ের সাকু হাই স্কুল মাঠে বোদা উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের সতর্ক করে মির্জা ফখরুল বলেন, ভোটের কথা বলা হলেই কেউ কেউ ভালোভাবে নেয় না। অনেকেই সংস্কারের কথা বলছে, তবে এই সংস্কারের কথা বিএনপি বহু আগেই বলে দিয়েছে। ভোটের অধিকার ফিরিয়ে আনতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি মহাসচিব। নির্বাচনের নাম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি, একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে। সে তখন খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে। হাসিনা তাই করেছে, তাই না? জোর করে মানুষ চায়নি, কিন্তু সে তিনটা নির্বাচন এইভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে 3টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে। যুক্তরাষ্ট্র লন্ডনে 300 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার সকালে দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 17 ডিসেম্বর থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু হয়। দুদক সূত্র জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, বিশেষ আশ্রয়ণ প্রকল্প, বেবজা সহ 9টি প্রকল্পের এসব অনিয়মে দুর্নীতি হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাবে দুদক। দুর্নীতির ব্যাপকতা উল্লেখ করে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো গণ অভ্যুত্থানের পর গণরোষের মুখে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাইতুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছেন। রোববার গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ে এসব কথা বলেন তিনি। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। 11 ডিসেম্বর দায়িত্ব নেয়ার পর আজ বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় করেন দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান ও কমিশনাররা। মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবে কমিশন। একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার গণপ্রত্যাশাকে লালন করার জন্য, গণপ্রত্যাশাকে এগিয়ে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মৌলিক ঋণটা সে জায়গাটাতেই। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের $300 মিলিয়ন পাচারের অভিযোগের অনুসন্ধান শুরু হয়েছে জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম কোনো দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মসজিদের ইমামকেও পালাতে হয়েছে গণ আন্দোলনের মুখে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটেনি যে একই সঙ্গে প্রধানমন্ত্রী এবং বাইতুল মোকাররমের ইমাম পালিয়ে যাবেন। এটা একটা অদ্ভুত ঘটনা। কোনো প্রিস্ট, পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আন্দোলন হয়েছে, রাষ্ট্রপ্রধান পালিয়ে গেছেন, প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, কিন্তু পোপ পালিয়ে গেছেন, প্রিস্ট পালিয়ে গেছেন, মন্দিরের বড় পুরোহিত পালিয়ে গেছেন, এমনটা ঘটে না। এ সময় গণমাধ্যমের সামনে নিজের সম্পদ বিবরণী তুলে ধরেন দুদক চেয়ারম্যান। আমার টাকার উৎস হচ্ছে আমার চাকরি লব্ধ আয়, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের বিক্রয় লব্ধ। আমি শিক্ষকতা করি, বক্তৃতা করি, লেখালেখি করি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনের অপর দুই সদস্য মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। দুদক বিটের সাংবাদিক সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র্যাকের সাধারণ সম্পাদক শাফিউদ্দিন আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সভাপতি জেমসন মাহবুব। পরে র্যাকের পক্ষ থেকে কমিশনের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন সভাপতি ও সাধারণ সম্পাদক। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে কুড়িগ্রামের রৌমারী থেকে শীতের খবর জানিয়েছেন সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদ। কুড়িগ্রামের রৌমারী রাজীবপুর উপজেলা থেকে কথা বলছি। এই এলাকার শীতের তীব্রতা নিয়ে যদি আমি দেশবাসীকে জানাই, সেটি হলো যে এই এলাকায় কিন্তু সকালে প্রচণ্ড কুয়াশা। এই কুয়াশার কারণে কিন্তু যারা কৃষক আছে, যারা জেলেরা আছে, তারা কিন্তু জমিতে ফসল ফলাতে কিন্তু ব্যাপক কষ্ট ভাবে জীবনযাপন করছে। আরেকটি বিষয় জানতে যদি দেশবাসীকে জানাই, সেটি হলো যে কুড়িগ্রামের রাজীবপুর রৌমারীতে সরকারিভাবে তেমন সাধারণ শীতার্থ মানুষের মাঝে যারা খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু তেমন শীত বস্ত্র তেমন কিন্তু পায়নি। বিভিন্ন এনজিও থেকেও কিন্তু খুবই কম পেয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রৌমারী রাজীবপুরে হাসপাতালে কিন্তু যারা এই শীতের কারণে কিন্তু বৃদ্ধ যারা আছেন, তারা কিন্তু শ্বাসকষ্টে জীবনযাপন করছেন। প্রতিদিন কিন্তু যারা শিশু বাচ্চারা আছে, তারা কিন্তু বিভিন্ন সর্দি, কাশি, ঠান্ডাজনিত রোগে কিন্তু তারা কিন্তু এই দুটি হাসপাতালে কিন্তু তারা ভর্তি আছেন এবং চিকিৎসা নিচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই এলাকায় কিন্তু ভারতের মেঘালয় ঘেঁষা কিন্তু দুটি উপজেলা। এই দুটি উপজেলায় যারা খেটে খাওয়া মানুষ, যারা অসহায় দরিদ্র মানুষ আছে, তারা কিন্তু কষ্টে জীবনযাপন করছে। এই ছিল আমার কাছে সর্বোপরি রৌমারী রাজীবপুর থেকে। নরসিংদীতে ছাত্রদলের নেতা হুমায়ুন কবিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাতে সদর উপজেলার পাঁচদুনায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হুমায়ুন কবির তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফিরে যাচ্ছিল। পথে মোটরসাইকেল যুগে এসে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ সময় তার বুকে ও মাথায় দুটি গুলিবিদ্ধ হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে কোনো পূর্বশত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে।
সাভারের আশুলিয়া স্ট্যান্ডে চাঁদার দাবিতে লোড আনলোড শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে 13 শ্রমিক। পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাঁচামালের লোড আনলোডের শ্রমিকরা জানায়, আশুলিয়া থানার বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের ভাগ্নে পরিচয় দিয়ে সমীর নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। এর আগে বেশ কয়েকদিন হামলাও চালায়। গত শনিবার রাতে সমীরের নেতৃত্বে 40 থেকে 50 জন শ্রমিকদের উপর হামলা চালানো হয়। এতে 13 শ্রমিক আহত হয়। পরে তাদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। যদিও হাজী আব্দুল গফুরের দাবি, সমীর নামে তার কোনো ভাগ্নে বা আত্মীয় নেই। ছয়জন আহত হয়ে আমাদের হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শরীরে বিভিন্ন মাত্রায় জখম রয়েছে। গফুর চেয়ারম্যানের বাইক না, গফুর চেয়ারম্যানের লোকজন আমাদের স্থানে হামলা করছে। পিস্তল, ওই কি হকি স্টিক, চাপাতি, এগুলো দিয়ে আমাদের খুব এলোপাতি খুব শুরু করে দিচ্ছে। গফুর চেয়ারম্যানের লোকজন আমাদের একটা দিছে, যা হলো 1 লক্ষ টাকা যদি মাসে দেই তাহলে আমরা কাজ করতে পারবো, তাছাড়া কাজ করতে দেওয়া হবে না। আমাদের লেবার সর্দারের কাছে টাকা ছিল 2,80,000, সেটাও নিয়ে গেছে। ফরিদপুরের সদরপুর উপজেলার সাড়ে রাত রশি বাজারে একটি তেলের মিল অবৈধভাবে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিবলি বিশ্বাসের অভিযোগ, মিল দখল নিতে শহীদুল ইসলাম ও তার পরিবারের লোকজন ঢুকে অবস্থান নেন এবং গালিগালাজ করেন। এ সময় তাদের মিল থেকে বের হতে বলেন। এই ঘটনায় সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিরাপত্তা কর্মীদের মারধর করে প্রিন্টিং প্রেস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় প্রতিষ্ঠান থেকে টাকা ও প্রিন্ট করা 3 পিস সহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতির বিষয় নিশ্চিত করেছেন কারখানার ম্যানেজার মুক্তার হোসেন। এর আগে তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকার কারখানায় ডাকাত প্রবেশ করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল আলমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় তার পরিবারের 3 জনকে কুপিয়ে জখম করা হয়। তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শামসুল আলমের অভিযোগ, চাঁদা না পেয়ে বিল্লাল হোসেন, কাউসার ও তার অনুসারীরা এই ভাঙচুর ও লুটপাট করে। কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ হয়েছে। মাইজখাড় ইউনিয়নের বাংলা বাজারে উপজেলা এলডিপির নেতা জাকির হোসেনের তত্ত্বাবধানে এর আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব অ্যাডভোকেট ডক্টর রেদওয়ান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি একেএম শামসুল হক মাস্টার সহ আরও অনেকেই। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, যেখানে হানাহানি থাকবে না বলে মন্তব্য করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। ময়মনসিংহের দুবাউড়া খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন। দুবাউড়া উপজেলা বিএনপির আয়োজনে দক্ষিণ মাইসপাড়া মনসাপাড়া এই অনুষ্ঠান হয়। অধ্যাপক গ্লিন দাঙ্গের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল, সাবেক ইউপি চেয়ারম্যান কসিম উদ্দিন। উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। কিছুক্ষণ আগে গাইবান্ধা থেকে শীতের খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। গাইবান্ধায় যে শীতের তীব্রতা যদি আমি বলি, এটি কিন্তু গেল কয়েকদিনের তুলনায় কিন্তু হঠাৎ করে আবার একটু ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এর ফলে কিন্তু আসলে যে উত্তরের জেলা গাইবান্ধায় যে আসলে জনসাধারণ, যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। তো আমি যে যদি একটু দেখাতে বলি যে এই যে ঠান্ডাকে উপেক্ষা করে তারা যে জীবিকা, যে দায়ে যে কৃষক যারা রয়েছেন, তারা কিন্তু মাঠে কাজ করছেন। আপনাকে একটু বলে রাখি যে এই যে গাইবান্ধায় যে শীতজনিত নানা রোগের কিন্তু আসলে প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তো আসলে এই যে তীব্র যে শীতের কারণে কিন্তু এই যে প্রতিদিনেই যে হাসপাতালে কিন্তু জ্বর, সর্দি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের যে আক্রান্ত হয়ে কিন্তু আসলে যে ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে। এবং এই যে ঠান্ডা, যে কয়েকদিনের যে তীব্র ঠান্ডায় কিন্তু সবচেয়ে যে বিপাকে পড়েছেন যারা শ্রমজীবী মানুষ রয়েছে, যে এই যে রিক্সা চালক থেকে শুরু করে যারা যে শ্রমিক রয়েছে, তারা কিন্তু আসলে চরম বিপাকে পড়েছে।
কারণ এই যে প্রান্তিক পর্যায়ে লোকগুলোর সঙ্গে কথা বলে যেমনটি জানি, তারা এই যে প্রতিদিনে যে তারা জীবিকা যে তাগিদে তারা যে বের হতে হয়, এই শীতের প্রকোপে কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছে। তো আসলে এই গাইবান্ধা জিনিস যে অঞ্চলটি রয়েছে, এটি কিন্তু আসলে বিশাল একটি জায়গা, কিন্তু চর বেষ্টিত এলাকা। এই চর বেষ্টিত এলাকা, যে চরের যে মানুষগুলো রয়েছে, তারা যে নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে, তারা কিন্তু চরম বিপাকে রয়েছে। নদী তীরবর্তী যে তাদের যে বসত বাড়ি হওয়ার ফলে কিন্তু সেখানে শীতের তীব্রতা এটি কিন্তু আরও প্রখর, এবং তারা যে ছিন্নমূল যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোও কিন্তু চরম বিপাকে রয়েছে। আসলে তাদের দাবি যে তারা যদি সরকারের তরফ থেকে যদি শীতবস্ত্র সহ নানা ধরনের যে সহায়তা যেটি রয়েছে, এটি কিন্তু তারা দাবি করেছেন। তা আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে শীতের সবশেষ খবর। রাজধানীর ধানমন্ডিতে জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলন অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা ফেরদৌসী বেগম। মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খান মোহাম্মদ হাবিবুল্লাহ। স্কুলের প্রাক্তন স্টুডেন্টদের নিয়ে একটি কনসার্টের আয়োজন করা হয়। কনসার্টে অংশগ্রহণ করেন শিরোনামহীন ব্যান্ড। বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কস মালিক সমিতি বৃহত্তর মিরপুরের ৯টি থানার আঞ্চলিক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান হয়েছে। মিরপুর ১ চিড়িয়াখানা রোডের একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা খায়রুদ্দিন। আঞ্চলিক কমিটির মোহাম্মদ আলম ও আল আমিন পরিষদের আহ্বানে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, মহাসচিব রফিকুল ইসলাম, রঞ্জু সহ অনেকেই। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। জাল সনদ দিয়ে চাকরি নেওয়ার ঘটনা প্রমাণিত হওয়ার পর শিক্ষা অধিদপ্তর বেতন ভাতা বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলেও ১১ বছর ধরে চাকরি করছেন ৬ শিক্ষক। ঘটনাটি মানিকগঞ্জের ঘিউরের ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের। ওই শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশ না করায় ১ মাস ধরে প্রধান শিক্ষকের কক্ষে তালা মেরে রেখেছেন তারা। ফলে অচলাবস্থা তৈরি হয়েছে বিদ্যালয়টিতে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানিকগঞ্জ থেকে অভি হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের ৬ জন সহকারী শিক্ষকের নিবন্ধন সনদ জাল প্রমাণিত হওয়ার পর তাদের বেতন ভাতা বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন শিক্ষা অধিদপ্তর। তবে আইনি মারপ্যাচের সুযোগ নিয়ে ওই শিক্ষকরা গত ১১ বছর ধরে তাদের চাকরি টিকিয়ে রেখেছেন। সম্প্রতি তারা বেতন স্কেল বাড়ানোর জন্য প্রধান শিক্ষকের নিকট সুপারিশ চান। এতে প্রধান শিক্ষক সুপারিশ না করায় ওই শিক্ষকদের রোষানলে পড়েন তিনি। প্রধান শিক্ষকের অভিযোগ, বর্তমানে তার কক্ষ তালাবদ্ধ করে রাখা হয়েছে। প্রায় ২০ দিন যাবত আমার রুম তালাবদ্ধ। তৈবাল এবং জাল সনদদারি টিচাররা মিলেই এই রুমটা তালা দিয়েছে। এই তালাবদ্ধ থাকা অবস্থায় আমি কোনো কার্যক্রম করতে পারছি না। স্কুলের প্রধান শিক্ষক ১ মাস ধরে স্কুলে যেতে না পারায় ও জাল সনদধারী শিক্ষকদের পাঠদানে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। স্থানীয় কোনো ব্যক্তি যাতে একটা হেডমাস্টার রুমে তালাবদ্ধ করা, তাকে ঢুকতে দেওয়া যাবে না, তাকে ক্লাস নিতে দেওয়া যাবে না, এটা তো ভাই কোনো বিবেকবান মানুষ এটা মাইনে নেয় না। ক্লাস থেকে বাচ্চাদের টেনে এনে মিছিল করায়, এভাবে একটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের টেনে আনলে এখানে কি শিক্ষা হবে? স্কুলে তো ক্লাস হয় নাই, আমার মনে হয় যে পোলামান পরীক্ষায় পাশই করতে পারবো না। জাল সনদধারী শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। আর প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার বিষয়টি জানা নেই জানিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বললেন এই দুই কর্মকর্তা। বিধি মোতাবেক যে আমরা কমপক্ষে 3টা নোটিশ করব, যদি 3টা নোটিশই তারা রিসিভ না করে তাহলে আমরা বিধি মোতাবেক চাকরির নর্মস অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। যেহেতু অভিযোগ অনেকগুলো অভিযোগ এবং পাল্টা অভিযোগগুলো রয়েছে, আমরা একটা তদন্ত রিপোর্ট পেয়েছি। তালাবদ্ধ তো থাকার কোনো সুযোগই নাই, তারপরে সেই বিষয়টা আমি খতিয়ে দেখব। অবিলম্বে প্রধান শিক্ষকের কক্ষে তালা খুলে দিয়ে ও জাল সনদধারী শিক্ষকদের অপসারণ করে স্কুলের পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবক সহ স্থানীয়রা। এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন।
চট্টগ্রামের বায়জিদ থানা এলাকায় পাহাড় কাটা বন্ধ করতে অভিযান পরিচালনা করেছেন পুলিশ। নগরীর বায়জিদ এলাকার পাহাড় কেখো আরিফের হাত থেকে পাহাড় কাটা বন্ধে চন্দ্রনগর আবাসিক এলাকার জনগণকে সাথে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় বায়জিদ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ভূমিদস্যু আরিফের লোকজন। চট্টগ্রামের লোহাগড়ায় কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানের উপর অতর্কিত হামলা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। উপজেলার কলাউজান ইউনিয়ন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান। এ সময় তিনি লিখিত বক্তব্যে বলেন, ইউনিয়ন পরিষদের ধারাবাহিক বিচারের কাজ শেষ করে পরিষদ থেকে বের হওয়ার সময় তার উপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এছাড়াও ভাবমূর্তি নষ্ট করতে তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে একটি পক্ষ। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। মাশরুম খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি এটি শরীরের জন্য বেশ উপকারী। কম ক্যালোরি ছাড়াও এটি অনেক পুষ্টিতে সমৃদ্ধ হওয়ায় রংপুরের তারাগঞ্জে মাশরুম চাষ করে সফলতা পেয়েছেন গোলাপী বেগম। সেই সাথে ৩০ জন নারীর কর্মসংস্থানের পাশাপাশি সৃষ্টি করেছেন উদ্যোক্তাও। তারাগঞ্জ থেকে হাফিজুর রহমানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। রংপুরের তারাগঞ্জ উপজেলার কুশা ইউনিয়নের অনন্তপুর গ্রামের গোলাপী বেগম শখের বসে মাশরুম চাষ করে হয়েছেন স্বাবলম্বী। বাড়িতে বসে মাশরুম চাষ করে প্রতি মাসে আয় করছেন ৩০ থেকে ৪০ হাজার টাকা। গোলাপী বেগমের এমন উদ্যোগ দেখে কেউ বা আসছেন মাশরুম কিনতে, আবার কেউ বা আসছেন চাষ পদ্ধতি শিখতে। স্বল্প পুঁজি দিয়ে মাশরুম চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার প্রায় ৩০ জন নারীর কর্মসংস্থান তৈরি করায় বদলেছে তাদের জীবনমান। আমি জানতে পারলাম যে মাশরুমের ওষুধ খেলে নাকি মানুষ সুস্থ হয়। এটা ভেবে আমি মাশরুমের সন্ধান করেছি। মাশরুমের ওষুধ খেয়ে আমি অনেকটাই সুস্থ হয়ে গেলাম। তারপরের থেকেই আমার মাশরুম চাষের উদ্যোগ আসলো যে আমি নিজেও মাশরুম চাষ করব। চাষ করতেছি, এখন আমি অনেকটাই লাভবান। 10 দিনের ট্রেনিং করার পর উনি এসে মাশরুম চাষ শুরু করে এবং বুড়িহাট হর্টিকালচার থেকে মাশরুমের বীজ সংগ্রহ করে মাদার সংগ্রহ করে এখানে উনি চাষাবাদ করতেছে। মাশরুম গোলাপি আপার খুবই সুন্দর হয়, তাই আমিও করতে চাই। উপজেলা কৃষি অফিসার দিবারানী বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের আওতায় মাশরুম চাষের উপর উদ্যোক্তা তৈরি করা হয়েছে গোলাপী বেগমকে। মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা আগ্রহী কৃষকদেরকে উদ্যোক্তা হিসেবে তৈরি করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছি। আমাদের মাশরুম ইনস্টিটিউট আছেন সাভার, ঢাকায়, সেখানে প্রশিক্ষণের জন্য আমরা 10 দিনের প্রশিক্ষণের কৃষককে পাঠাচ্ছি। এর মধ্যে আমাদের একজন ভালো উদ্যোক্তা তৈরি হয়েছেন গোলাপী বেগম। 30 থেকে 34 দিনের মধ্যে মাশরুম বিক্রির উপযোগী হয়। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। এরপরে জানাবো খেলার খবর। অনূর্ধ্ব নারী 19 এশিয়া কাপে বাংলাদেশকে 41 রানে হারিয়েছে ভারত। কুয়ালালামপুরে বায়োমাস স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনালে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছিল বাংলাদেশের যুব টাইগার্সরা। দারুণ বোলিংয়ে 4 উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের টুটি চেপে ধরেন। তবে গঙ্গাদি তৃষার 50তে 117 রানের লড়াকু পুঁজি পায় ভারত। রান তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় 18.3 ওভারেই 76 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। এই জয়ে প্রথমবার আয়োজিত অনূর্ধ্ব 19 এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা। ম্যাচ সেরা পুরস্কার জিতেন গঙ্গাদি তৃষা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদ। এর আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ ছিলাম, জানাবো আরো একবার। সচিবালয়ে পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বিক্ষোভ সমাধানের আশ্বাস জনপ্রশাসন সচিবের। বিএনপি ভোটের কথা বললেই অনেকে ভালোভাবে নেয় না, মন্তব্য মির্জা ফখরুলের। অবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার দাবি। এবং যুক্তরাষ্ট্র লন্ডনে অর্থ পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই। বড় সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।